আমি বলো। Row 24, Mahmudul Hasan. কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Row 24, Mahmudul Hasan. Roll 19, Deepa. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছো? জি স্যার। অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন এগুলো কি পড়া হয়েছে? স্যার সেরাম স্যার তো পড়াইছে। এখন কি পড়া ধরলে পারবা? না স্যার পারবো না। তাহলে কি পড়ানো হলো? এটা পড়ো নাই বাসায়? না স্যার, ফার্স্ট পেজের পড়াই তো ঠিকভাবে পড়তে পারি না, সেকেন্ড পেজ কিভাবে পড়বো? পড়তে পারো না কেন? স্যার আগে যে মানে পড়ার যে ফ্লোটা ছিল এখন সেভাবে আসতেছে না ফার্স্ট পেজ পড়ার জন্য, তো একটু কষ্ট হচ্ছে আর কি, তাও ট্রাই করতেছি পড়ার। আমাদের তো ফার্স্ট পেজে ক্লাস হচ্ছে আলাদা। জি স্যার, রিভিউ ক্লাস হচ্ছে। অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবিউলিন ডিফারেন্স? স্যার অ্যান্টিবডিটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন, যেটা হচ্ছে অ্যান্টিজেনের রেসপন্সে স্পেসিফিক্যালি হচ্ছে রিয়েক্ট করে। আর ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিবডির মতোই, কিন্তু হচ্ছে এটা ইমিউনোগ্লোবিউলিন গুলো কি প্রোটিন না এটা একটা প্রোটিন। লিপিড? কি প্রোটিন এটাও প্রোটিন? তাহলে মানে এটা অ্যান্টিবডির উপর কাজ ডিফারেন্সটা করতেও কোথায়? পারে নাও করতে পারে। ইমিউনোগ্লোবিউলিনটা অ্যান্টিবডির উপর কাজ করতেও পারে নাও করতে পারে, বাট অ্যান্টিবডির উপর না, অ্যান্টিবডির উপর না, অ্যান্টিজেনের উপর। অ্যান্টিজেনের উপর কাজ করতেও পারে নাও করতে পারে। অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন আর অ্যান্টিবডি স্ট্রাকচারালি একই রকম, কিন্তু ফাংশনালি অ্যান্টিবডি ডিফারেন্ট। হচ্ছে অ্যান্টিজেনের উপর অবশ্যই কাজ করবে, আর ইমিউনোগ্লোবিউলিন করতে পারে নাও করতে পারে, আর অ্যান্টিবডি হিসেবে কাজ করতে পারে নাও করতে পারে। ঠিক আছে? আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিনের স্ট্রাকচার কে পারবা? সঞ্জিদা ফ্রেন্ড। স্যার আসসালামু আলাইকুম। শোনা হচ্ছে না, জোরে বলতে হবে। হ্যালো 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 আরেকটু জোরে কথা বলতে হবে। হ্যালো হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। তোমার কথা তো আমি ভালো করে শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ, একটু জোরে বলো, জোরে কথা বলো। স্যার আমি জোরেই বলছি।
আচ্ছা, আমাকে ইমিউনোগ্লোবিনের স্ট্রাকচার বলো তো। hello হ্যাঁ, ইমিউনোগ্লোবিনের স্ট্রাকচার বলো। sir, 4 পলিপেপটাইড চেইন থাকবে, তারপর হচ্ছে টু আইডেন্টিক্যাল হেভি চেইন, তারপর হচ্ছে টু আইডেন্টিক্যাল লাইট চেইন and linked by disulfide bond. ডাইসালফাইড বন্ডটা কোথায় থাকে? দুটো হেভি চেইনের মাঝখানে না লাইট চেইনের মাঝখানে? নাকি হেভি চেইন লাইট চেইনের মাঝখানে? হ্যালো? Hello আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। তো দেখো, বেসিক স্ট্রাকচার অফ ইমিউনোগ্লোবিউলিন। তাহলে আমরা জানি যে দুইটা লাইট চেইন থাকে, দুইটা হেভি চেইন থাকে। এই দুটো হচ্ছে লাইট চেইন এবং এই দুটো হচ্ছে হেভি চেইন। তাহলে ডাইসালফাইড, দুইটা ডাইসালফাইড বন্ড থাকবে দুইটা হেভি চেইনের মাঝে, দুইটা হেভি চেইনের মাঝখানে থাকবে দুইটা ডাইসালফাইড বন্ড। আর দুইটা লাইট চেইন এবং লাইট চেইন এবং হেভি চেইন এর মাঝখানে থাকবে একটা ডাইসালফাইড বন্ড। কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে মাঝের যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলা হয় হিঞ্জ রিজিয়ন। আবার যে চেইন গুলো থাকে, এই চেইন গুলোর মাঝখানে দুই ধরনের রিজিয়ন থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। ভ্যারিয়েবল কেন বলা হয়, কনস্ট্যান্ট কেন বলা হয়, কে বলতে পারবা? ইসলাম বলো। জি স্যার। ভ্যারিয়েবল রিজিয়ন কেন বলা হয়, কনস্ট্যান্ট রিজিয়ন কেন বলা হয়? স্যার কনস্ট্যান্ট এখানে স্যার 4/3 হেভি চেইন আর 2/1 হলো লাইট চেইন অফ অ্যামাইনো অ্যাসিড, এন্ড সিকোয়েন্সটা হলো কনস্ট্যান্ট স্যার, এজন্য এটাকে কনস্ট্যান্ট রিজন বলে। অর্থাৎ এখানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে ইমিউনোগ্লোবিউলিনে, কয় ধরনের? ইমিউনোগ্লোবিউলিনে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে? 5 ধরনের স্যার। 220 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। 220। অ্যামাইনো অ্যাসিড থাকে 220 ধরনের। আচ্ছা হ্যাঁ স্যার, 220 ধরনের। ঠিক আছে, জি স্যার। তার মধ্যে যে ভ্যারিয়েবল রিজিয়ন যেটা, ঠিক আছে, ভ্যারিয়েবল রিজিয়নে থাকে, মানে এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো ভ্যারিয়েবল থাকে, সবসময় একরকম থাকে না, এক এক জনের ক্ষেত্রে এক এক রকম থাকে। কিন্তু কনস্ট্যান্ট রিজিয়নে সবগুলো সিকোয়েন্স সবসময় একই রকম থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, সেজন্য এটাকে কনস্ট্যান্ট রিজিয়ন বলা হয়। তাহলে আমরা জানি যে লাইট চেইনের ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে হচ্ছে, উপর দিকে হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন এবং নিচের দিকে হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। এর মধ্যে একটা রিজিয়ন থাকে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। সেটা কোনটা? ভ্যারিয়েবল রিজনের মধ্যে একটা স্মল পোর্শন আছে যেখানে হাইলি ভেরিয়েশন অফ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স। ওকে, এখন আসো FAB and FC পোর্শন। FAB and FC পোর্শন বলতে কি বুঝো?
আয়েশা ইবনাত কি আছো? জি স্যার আছি। স্যার আমি লাস্ট ক্লাসটা করতে পারি নাই। বুঝলেন? রোল 22। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি বলো তো এফসি কোশ্চেন বলতে কি বুঝো? স্যার এফসি ফ্র্যাগমেন্ট হচ্ছে ভেরিয়াস ফাংশনের জন্য। এফসি কোশ্চেন বলতে কি বোঝায়? কোনটা? এই যে একটা স্ট্রাকচার দেখাচ্ছে, এই স্ট্রাকচারের কোন অংশটা এফসি কোশ্চেন? স্যার নিচের যে অংশটা স্ট্যান্ড ওয়াইয়ের মতো যে FC ওয়াই মানে যে কি? স্ট্যান্ডটা থাকে। এফসি মানে কি? এফসি কথাটার মানে কি? ফ্রেগমেন্ট ক্রিস্টালাইজেশন। ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। আর এফএবি মানে ফ্রেগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং। ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা ফিগার দেখতে পাচ্ছি। এখানে আমরা যখন এই ইমিউনোগ্লোবিলিন স্ট্রাকচারটাকে এক ধরনের এনজাইম আছে প্যাপেইন, প্যাপেইন এনজাইম দ্বারা যখন প্যাপেইন এনজাইমটা যখন এই এটার সাথে রিঅ্যাক্ট করবে তখন এটাকে অনেকগুলো ফ্র্যাগমেন্টে ভাগ করবে। তাহলে এখানে হচ্ছে দুইটা এফএবি ফ্র্যাগমেন্টে ভাগ হবে এবং একটা এফসি ফ্র্যাগমেন্টে ভাগ হবে। তাহলে এটাকে এফএবি ফ্র্যাগমেন্ট বা ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং। আমরা জানি ভ্যারিয়েবল রিজিয়নটা আছে ইমিউনোগ্লোবিলিন স্ট্রাকচারের, এই ভ্যারিয়েবল রিজিয়নটাই হচ্ছে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। ঠিক আছে, তো ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং যেটা সেটাই সাধারণত অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, সে কারণে এটাকে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ড বলা হচ্ছে। আর এফসি পোরশনটা এটাই ক্রিস্টালাইজ করা যায়, সে কারণে এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। এটা আর কিছু ফাংশন আছে, ফাংশনগুলো আমরা দেখবো একটু। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট পাথওয়ে, কমপ্লিমেন্ট পাথওয়েকে অ্যাক্টিভেট করবে। এটা ফ্যাগোসাইটের সাথে বাইন্ড করবে, তারপর বাইন্ড টু মাস্ট সেল, বেসোফিল এন্ড ইওসিনোফিল, বাইন্ড টু ন্যাচারাল কিলার সেল। আচ্ছা, এগুলো হচ্ছে এফসি পোরশনটার ফাংশন। এফএভি ফাংশন কি? এফএভি ফ্র্যাগমেন্টের ফাংশন কি কে বলতে পারবা? রোল 13 সাবিনা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, এফএভি এর ফাংশন কি? স্যার এটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। ইমিউনোগ্লোবিউলিন আর অ্যান্টিজেন অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি এই যে লাইট চেইন এন্ড হেভি চেইন, এগুলাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? রোল 26।
রোল স্যার 26 স্যার ও মামুন ইয়াতে থাকে তো, বাইরে থাকে তো স্যার, এজন্য নেট প্রবলেম ওখানে 26 এর মহেশখালী থাকে। রোল 21 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো হেভি চেইন কয় ধরনের হয়? হ্যালো হ্যাঁ বলতেছে হেভি চেইন কয় ধরনের হয়? স্যার, আমি লাস্ট ক্লাস করি নাই। কথা শুনতে পাচ্ছ আমার? লাস্ট ক্লাস করো নাই? না স্যার। আচ্ছা, আমরা জানি যে হেভি চেইন হচ্ছে 5 ধরনের এন্ড লাইট চেইন হচ্ছে 2 ধরনের। হেভি চেইন যে 5 ধরনের, এই 5 ধরনের হেভি চেইনের ভিত্তিতে ইমিউনোগ্লোবিনকে ভাগ করা হয় বা ক্লাসিফিকেশন করা হয়। তাহলে হেভি চেইন গুলো কি কি? কে বলতে পারবা? ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন এটা হচ্ছে এম। ইমিউনোগ্লোবিনের ক্লাসিফিকেশন। হেভি চেইন গুলোর নাম জিজ্ঞেস করছি। স্যার আলফা, গামা, আলফা, গামা, ডেল্টা, এপসিলন। হ্যাঁ, আরেকটা মিউ মিউ। মিউ। ঠিক আছে, তাহলে এই 5 ধরনের চেইনের ভিত্তিতে ইমিউনোগ্লোবিনকে ভাগ করা হয়। তাহলে ইমিউনোগ্লোবিনকে ক্লাসিফাই করতে গেলে ইমিউনোগ্লোবিন কয় ধরনের? 5 ধরনের। 5 ধরনের। কি কি? আলফা, সিগমা, গামা, এপসাইলন, মিউ। তাহলে ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, IgA, IgG, IgM, IgD and IgE। আইজিএম, আইজি। তাহলে 5 ধরনের ইমিউনোগ্লোবিন, সেগুলোকে হচ্ছে হেভি চেইনের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, ক্লাসিফাই করা হচ্ছে। আর লাইট চেইন কয় ধরনের আছে? 2 ধরনের, কি কি? কাপ্পা আর ল্যামডা। একজন এসে অ্যান্সার দিবে, বাকিরা কি ক্লাস করো নাই? এখন আসে ইমিউনোগ্লোবিন জিতে, IgG। IgG এর ক্ষেত্রে এটা কি হিসেবে থাকে বলো তো? IgG কি মনোমার হিসেবে থাকে না ডাইমার হিসেবে থাকে না পেন্টামার হিসেবে থাকে? কিভাবে থাকে? বলছি জানো তো ফেরদাউস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মনোমার হিসেবে বলো থাকে। IgG কিভাবে থাকে? মনোমার হিসেবে থাকে। মনোমার হিসেবে, জি স্যার। তাহলে IgG এর ক্ষেত্রে হেভি চেইনের কনস্ট্যান্ট রিজিয়ন কয়টা থাকে? হেভি চেইনের স্যার কনস্ট্যান্ট একটা। রিজিয়ন কয়টা? একটা থাকে মাত্র। স্যার কনস্ট্যান্ট রিজিয়ন হচ্ছে কিছু কিছু ইমিউনোগ্লোবিনের ক্ষেত্রে 3টা থাকে, কিছু কিছু ক্ষেত্রে 4টা থাকে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে IgG এবং IgA হচ্ছে তুলনামূলক ওজনে কম, ঠিক আছে? স্যার কনস্টিটিউশন থেকে 4টা। কারণ নরমাল যে আমরা স্ট্রাকচার পড়ে আসলাম, সেই স্ট্রাকচার আমরা দেখলাম কয়টা? 3টা একটা করে পড়ে আসছে, তাই না? ভ্যারিয়েবল রিজন থাকে একটা, কনস্টিটিউশন থাকে 3টা।
আইজিজি এবং আইজিএ এর ক্ষেত্রে থাকে 3টা এবং আইজিএম এবং আইজিই এর ক্ষেত্রে থাকে 4টা কনস্ট্যান্ট রিজিয়ন। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্রাকচার গেল। এখন আসো আইজিজি এর ফাংশন কি পারবা? Sir, agglutination, opsonization, phagocytosis, complement activation, neutralization of toxin, immobilization of bacteria, neutralization of virus. একটা ফাংশন আছে যেটা আর কারো নাই, শুধু আইজিজি আছে। Sir, crossing placenta. প্লাসেন্টা। ক্রসিং দ্য প্লাসেন্টা অর্থাৎ ইমিউনাইজেশন অফ দ্য ফিটাস। ঠিক আছে, প্লাসেন্টা ক্রস করে ফিটাসের ইমিউনাইজেশনে হেল্প করে। আইজিজি আবার অনেক ধরনের আছে, এগুলো সাবটাইপ, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো না জানলেও চলবে। এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফাংশন গুলা। তাহলে এটা হচ্ছে একদম প্রথম ফাংশন, ক্রসিং দ্য প্লাসেন্টা। তাহলে এটা শুধুমাত্র একমাত্র মনে করি যেটা প্লাসেন্টা ক্রস করতে পারে। ওকে, দেন আসো আইজিএ। আইজিএ এর ফাংশন গুলো বলো তো একজন। 30 শামিমা। স্যার আসসালামু আলাইকুম। আইজিএ এর ফাংশন স্যার আমাদের ইমিউনোগ্লোবিন জি পর্যন্ত পড়াইছে স্যার। এগুলো পড়ে না এখনো? না Sir, স্যার। policies processor এগুলো। ও হ্যাঁ স্যার পড়াইছিল স্যার। স্যার ইমিউনোগ্লোবিন এর ফাংশন স্যার মিউকোজাল ডিফেন্স, ব্যাকটেরিসাইডাল অ্যাক্টিভিটি, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি, অ্যাগ্লুটিনেশন, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। এখানে একটা ফাংশন আছে যেটা কারো নাই, আইজিএ এর একটা ফাংশন আছে। এগুলো কমন জিনিসগুলো ধরবে, ঠিক আছে, যেগুলো ব্যতিক্রম এগুলো ধরবে। কারণ পরীক্ষায় এমসিকিউ তে কোশ্চেন আসে প্লাসেন্টা ক্রস করতে পারে কোনটা, ঠিক আছে, সেখানে অ্যান্সার হবে আইজিজি। আইজিজি এর ক্ষেত্রে একটা কোশ্চেন আসে, কি বলতে পারবা? ব্রেস্ট ফিডিং এ স্যার, ব্রেস্ট ফিডিং। হ্যাঁ, স্যার ব্রেস্ট ফিডিং এ আরো আছে, মানে আমাদের যত বডি ফ্লুইড আছে ব্রেস্ট ফিডিং এ সিক্রেট হয়, ঠিক আছে। তাহলে এটাও আসে, আবার আসে আমাদের যে বডি ফ্লুইড আছে, আমাদের বডি ফ্লুইড গুলো, এক্সটার্নাল যে বডি ফ্লুইড গুলো আছে, এই বডি ফ্লুইড গুলো সব স্যার, আপনার কথা বেজে বেজে আসছে স্যার, কথা বোঝা যাচ্ছে না। আমাদের যে বডি ফ্লুইড থাকে, বডি ফ্লুইডে সবচেয়ে বেশি থাকে হচ্ছে আইজি এ। এক। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। কি বলছি বলো? স্যার, বডি ফ্লুইডে সবচেয়ে বেশি থাকে আইজিএ। হ্যাঁ, আমাদের যে এক্সটার্নাল সিক্রেশন গুলো আছে, যেমন যেখানে দেখো সিক্রেশন such as breast milk, saliva, tear, mucus, bronchial, genitourinary, digestive tract, এসব যত সিক্রেশন হয়, ঠিক আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে যত সিক্রেশন হয়, তারপর জেনিটোরিনারি রিজনে যত সিক্রেশন হয়, স্যালাইভা, ব্রেস্ট মিল্ক, মিউকাস, এই ধরনের যত সিক্রেশন আছে, সব ধরনের সিক্রেশনে কি থাকে? আইজিএ থাকে, ঠিক আছে। জি স্যার। তাহলে আইজিএ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে আইজিএ কয় ধরনের আছে? দুই ধরনের। কি কি?
সেরাম ইমিউগ্লোবিন এ আর একটা হচ্ছে সিক্রেটরি ইমিউগ্লোবিন এ। সিক্রেটরি ইমিউনোগ্লোবিন এ। তাহলে সিক্রেটরিটা আমরা জানি যে সিক্রেটরি যে সিকুয়েশন গুলো আছে সেগুলোতে সিক্রেটরিটা পাওয়া যাবে। আর সিরামে থাকবে কোনটা? সিরাম ইমিউনোগ্লোবিন থেকে। তাহলে এগুলো আবার কি হিসেবে থাকে? মনোমার না ডাইমার? আর মনোমার। আর সিরামটা হচ্ছে মনোমার হিসেবে থাকতে পারে, ডাইমার হিসেবে থাকতে পারে। ঠিক আছে? সিক্রেটরিটা ডাইমার। সিক্রেটরিটা ডাইমার হিসেবে থাকে। তাহলে এখানে দেখো একটা ফিগার আছে ইমিউনোগ্লোবিন এ, এখানে একটা ডাইমার হিসেবে দেখানো হয়েছে। ডাইমারটা হচ্ছে দুইটা ইমিউনোগ্লোবিন যে চেইন দ্বারা বাইন্ড থাকবে। মাঝখানে একটা চেইন আছে যেটা হচ্ছে জে চেইন। তাহলে এটা সাধারণত আইজিএটা সাধারণত ডাইমার হিসেবে থাকে। ঠিক আছে? জি তবে স্যার। সিরামের ক্ষেত্রে কিছু কিছু মনোমার হিসেবে থাকতে পারে। তাহলে এটা মেইনলি থাকে হচ্ছে সিক্রেটরি পোর্শনে, সিরামে খুব কম থাকে। এখানে দেখো সিরামে অনলি 10 to 15% অফ দ্য টোটাল ইমিউনোগ্লোবিন ইন সিরাম। টোটাল যত ইমিউনোগ্লোবিন আছে তার মধ্যে 10 to 15% থাকে হচ্ছে আইজিএ। সেকেন্ড সবচেয়ে বেশি হচ্ছে আইজিএম। আইজিএমটা কি হিসেবে থাকে? স্ট্রাকচারটা কি রকম? স্যার পেন্টোমার। পেন্টামার হিসেবে থাকে। আর এটা হচ্ছে ভারী ইমিউনোগ্লোবিন। ঠিক আছে? ভারী। জি স্যার। ওজনে সবচেয়ে বেশি। আর এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে আইজিএমটা হচ্ছে আমাদের বডিতে সবার আগে তৈরি হয়। আইজিএমটা সবার আগে তৈরি হয়, যে কোনো ইমিউন রেসপন্সে সবার আগে ইমিউনোগ্লোবিনের মধ্যে সবার আগে আসবে হচ্ছে আইজিএমটা। যেখানে দেখো একটা লাইন আছে, দিস ইমিউনোগ্লোবিন ইজ সিনথেসাইজড ইন লার্জ অ্যামাউন্ট আফটার প্রাইমারি ইমিউনাইজেশন অফ অর ফার্স্ট এক্সপোজার টু অ্যান্টিজেন। অ্যান্টিজেন ঢুকলে অ্যান্টিজেনের ফার্স্ট এক্সপোজারে সবার আগে তৈরি হবে হচ্ছে আইজিএম। মনে থাকবে? জি স্যার। সবাই বুঝতে পারছো কথাটা? ওগুলা কিন্তু ভাইভাতে ধরবে, ছোট ছোট কথাগুলো ভাইভাতে ধরে, ওগুলো এমসিকিউতে আসে, ভাইভাতে ধরে। আমাদের বডিতে সবার আগে অ্যান্টিজেনের এগেইনস্টে সবার আগে সিনথেসাইজ হয় হচ্ছে আইজিএম। এটা সবচেয়ে হেভি। ভারী। এটার ওজন হচ্ছে কত? মলিকুলার ওয়েট হচ্ছে কত? 9 লক্ষ। 900,000 বা 9 লাখ, 9 লক্ষ, 900,000 ডাল্টন। তাহলে এটা ভারী হওয়ার পিছনে কারণ কি? সেটা পেন্টামার। হচ্ছে পেন্টামার, যেখানে 5টা আছে, 5টা ইমিউনোগ্লোবিন আছে, তাই না? আরেকটা হচ্ছে এটার যে কনসেন্ট্রেশন থাকে কয়টা? 4টা। অর্থাৎ এটা প্রত্যেকটি ইমিউনোগ্লোবিন আলাদাভাবেও ওজনে ভারী। কনস্টিটিউশন থাকে 4টা। সামগ্রিকভাবে এটা যেহেতু পেন্টামার হিসেবে থাকে এই জন্য এটা ওজন আরো বেশি। তাহলে আইজিএম এর ফাংশন গুলো কি পারবা? So produced in primary response of an antigen, fixed complement, doesn't cross the placenta, act as antigen receptor on the surface of the B cell, efficient agglutination, neutralization of toxin. ঠিক আছে? তার মেইন ফাংশন হচ্ছে তিনটাই। ঠিক আছে? অ্যাগ্লুটিনেশন, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট, নিউট্রালাইজেশন অফ টক্সিন। এই তিনটা হচ্ছে মেইন। আর আমি যেটা বললাম যে প্রাইমারি এক্সপোজারে সবার আগে তৈরি হবে কোনটা? আইজিএমটা। তাহলে আর অনেকগুলো ফাংশন আছে, এগুলো দেখে নিবা। সেগুলো কি স্যার ডিটেইলস লাগবে? অ্যাগ্লুটিনেশন কাকে বলে, কিভাবে অ্যাক্টিভেট করে?
আচ্ছা সামনে আরো আইটেম আছে, ওগুলো তো পড়ানো হবে। অ্যাপ্লিকেশন, প্রিসিপিটেশন, কম্পাউন্ড ফিক্সেশন, এগুলা কি, এগুলা সামনে আছে। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন নামে একটা আইটেম আছে তোমাদের, ওইটাতে এগুলো আছে। ঠিক আছে, ওইখানে আমরা এগুলো পড়বো। তাহলে এখানে জাস্ট ফাংশনগুলো জানলে হবে। তাহলে বাকি থাকলো কি আমাদের আইজি ডি এন্ড আইজিই। আইজিইটা কখন তৈরি হয়? আইজিইটা নরমালি আমাদের বডিতে খুবই কম পরিমাণে থাকে। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে হচ্ছে অ্যালার্জিক, যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এটা বেশি পরিমাণে থাকে আইজিইটা। এবারে যাদের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক্যালি, যাদের ক্ষেত্রে অ্যালার্জি পাওয়া যায়, ঠিক আছে, হেলমেন্থিক ইনফেকশন, হেলমেন্থিক ইনফেকশনে ইনফেকশনে এটা বাড়ে। ঠিক আছে, তো নরমালি হচ্ছে যাদের ওই যে অ্যাজমা আছে, অ্যাজমা বা ওই জাতীয় রোগ আছে, অ্যাটোপি আছে, তাদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন ইটা বেশি পাওয়া যায়। তারপর আছে আইজিডি। আইজিডি তখন আইজিডিটাও খুবই কম পরিমাণে থাকে। আইজিডি এর ফাংশন কি? জি স্যার। আইজিডি ইমিউনোগ্লোবিন ডি এর ফাংশন কি? ম্যাচুরেশন অফ বি সেল, ম্যাচুরেশন অফ বি সেল, আইজিই, আইজিএ হচ্ছে মেইনলি হচ্ছে প্যারাসাইটের বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে, Sir, receptor of basophil mast cell eosinophil takes part in anaphylactic reaction. Elimination of the parasitic infection. প্যারাসাইটিক ইনফেকশনের বিরুদ্ধে কাজ করবে, অপসোনাইজেশন করবে, অ্যালার্জিক রিঅ্যাকশনে, এটা অ্যালার্জিক রিঅ্যাকশন মিডিয়েট করে। আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে প্রোটেক্ট এক্সটার্নাল মিউকোসাল সারফেস বাই প্রমোটিং ইনফ্লামেশন, ইনফ্লামেশনে হেল্প করে। তাহলে এখান থেকে তোমাদের মেইনলি কি লাগবে? Definition of Antibody. antibody and immunoglobulin. অ্যান্টিবডি আর ইমিউনোগ্লোবিনের ডেফিনিশন করতে হবে, স্ট্রাকচার গুলো করতে হবে, ইমিউনোগ্লোবিনের স্ট্রাকচার, বেসিক যে স্ট্রাকচারটা আছে বেসিক স্ট্রাকচার গুলো জানতে হবে, এবং প্রত্যেকটা ইমিউনোগ্লোবিন আলাদাভাবে স্ট্রাকচার জানতে হবে। তাহলে আমরা জানলাম যে ইমিউনোগ্লোবিন আইজিজি হচ্ছে মনোমার হিসেবে থাকে, আইজিএ থাকে হচ্ছে ডাইমার হিসেবে, আইজিএম থাকে পেন্টামার হিসেবে। এই স্ট্রাকচার গুলো জানতে হবে। ঠিক আছে, তো হচ্ছে ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করি, কিসের ভিত্তিতে করি, লাইট চেইন না হেভি চেইন। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনটা জানতে হবে। আর এগুলার ফিগারটা অবশ্যই শিখবা, তোমরা সবগুলোর ফিগার গুলো শিখবা, আইজিএ, আইজিএম এন্ড আইজিজি, মেনলি হচ্ছে এই তিনটা ফিগার অবশ্যই পারতে হবে। বুঝা গেছে? জি স্যার। তিনটা ফিগার গুলো আঁকা শিখবা, এগুলো পরীক্ষায় আসে। তারপরে এফএবি পোর্শন, এফসি পোর্শন কি, এগুলার ফাংশন কি জানতে হবে। এরপর প্রত্যেকটি ইমিউনোগ্লোবিনের ফাংশন জানতে হবে।
এটা আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি, পলিক্লোনাল অ্যান্টিবডি কি জিনিস কে পারবা? স্যার পারবো না। আগে পড়ে নাই? স্যার মনোক্লোনাল স্যার। নামের মধ্যে অ্যান্সার আছে। নামের মধ্যে কি আছে? বুঝিনি স্যার। মনো মানে কি? মনো মানে সিঙ্গেল। সিঙ্গেল। হ্যালো, হ্যাঁ, ক্লোন মানে কি? ক্লোন মানে স্যার এ গ্রুপ অফ সেল। ক্লোন মানে হচ্ছে একটা থেকে আরেকটা কপি করা আর কি। তাহলে যখন একটা ক্লোন হবে, একটা সিঙ্গেল ক্লোন হবে, যে অ্যান্টিবডি গুলো একটা সিঙ্গেল ক্লোন অফ সেল থেকে তৈরি হবে, ঠিক আছে? যে অ্যান্টিবডি গুলো একটা সিঙ্গেল ক্লোন অফ সেল থেকে তৈরি হবে সেগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে এগুলো কিছু এক্সাম্পল আসে, এক্সাম্পল গুলো জানতে হবে। এক্সাম্পল গুলো কি প্লাজমা সেল টিউমার, মায়োলোমা, এগুলো হচ্ছে কি করে জানতে হবে। তারপরে এখান থেকে আরো কিছু ডেফিনিশন গুলা পারলে ভালো, এগুলা মাঝে মাঝে রিটেনে আসে। আইসাইট, অ্যালোটাইপ, টাইপ, এগুলা কি বুঝছো? জি স্যার। হ্যালো, জি স্যার। আইসোটাইপ, অ্যালোটাইপ, নিউটাইপ, জি স্যার। এগুলা কি বুঝো? স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আইসোটাইপ হচ্ছে, আমরা জানি যে কয় ধরনের ইমিউনোগ্লোবিন আছে আমাদের বডিতে, 5 ধরনের। স্যার তাহলে আপনার যে কথা টাইপ শোনা গুলো যাচ্ছে না। আমাদের যত একটা সেম একটা সেম একদম শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে স্যার। আইসোটাইপ, অ্যালোটাইপ, ইডিওটাইপ। আইসো মানে হচ্ছে একই, আইসো সবার ক্ষেত্রে এটা একই রকম থাকবে। একটা সেম স্পিসিসের সবার ক্ষেত্রে এটা একই রকম থাকবে, তখন সেটাকে আমরা বলবো আইসোটাইপ। যেমন হচ্ছে আমাদের হিউম্যানের ক্ষেত্রে যদি ধরি, আমরা হিউম্যানের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিনের যে কনস্ট্যান্ট রিজিয়নটা হচ্ছে আইসোটাইপ। এটা সবার ক্ষেত্রে একই রকম। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা সেম স্পিসিসের সকল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একই রকম থাকবে। সেম স্পিসিসের সকল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একই রকম থাকবে এই 5 ধরনের ইমিউনোগ্লোবিনে। তাহলে এটা হচ্ছে আইসোটাইপ ভ্যারিয়েন্ট। তাহলে এই আইসোটাইপ ভ্যারিয়েন্ট সাধারণত কোথায় থাকে? ইমিউনোগ্লোবিনের কনস্ট্যান্ট রিজিয়নে। তাহলে আমরা জানি যে কনস্ট্যান্ট রিজিয়নে এটা একই রকম থাকে সবার ক্ষেত্রে, এজন্য এটাকে বলা হয় আইসোটাইপ। অ্যালোটাইপ হচ্ছে, এটা হচ্ছে একই স্পিসিসের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট থাকে, এক এক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এক এক রকম থাকে। সেম স্পিসিসের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে। কথা বুঝতেছো আমার? জি স্যার। সেম স্পিসিসের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন ডিফারেন্ট থাকবে, এটাকে বলবো হচ্ছে আমরা অ্যালোটাইপ। তাহলে ইমিউনোগ্লোবিনের ক্ষেত্রে অ্যালোটাইপ বলতে আমরা বুঝি হচ্ছে ভ্যারিয়েবল যে রিজিয়নটা আছে সেই ভ্যারিয়েবল রিজিয়নটাকে বুঝি আমরা অ্যালোটাইপ। এই অ্যালোটাইপটা
এক এক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এক এক রকম থাকবে। আর ইডিও টাইপটা হচ্ছে সিকোয়েন্সের যে ভেরিয়েশনটা থাকে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের যে ভেরিয়েশনটা থাকে সেটাকে বলে আমরা ইডিও টাইপ। তাহলে এটা আমরা জানি যে এটা কোথায় থাকে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের ভেরিয়েশনটা কোথায় বেশি থাকে? Different in single class of বলা একটু আগে বলছিলাম immunoglobulin. অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের ভেরিয়েশনটা সবচেয়ে বেশি থাকে কোথায়? কোন রিজনে থাকে? কিছুক্ষণ আগে বলছো না হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। জি স্যার, hyper variable region. অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের ক্ষেত্রে এই হাইপার ভ্যারিয়েবল রিজিয়নটা মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের যে ভেরিয়েশনটা থাকে এটাই হচ্ছে ইডিও টাইপ। এটা হচ্ছে সেম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, মানে একই পার্সনের বিভিন্ন ইমিউনোগ্লোবিনের ক্ষেত্রে এটা বিভিন্ন হতে পারে। কথা বুঝছো? জি একই স্যার, পার্সনের ইমিউনের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, মানে একই ধরনের ইমিউনোগ্লোবিন। সাপোজ আইজিজি এর যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিন আছে, সিঙ্গেল ক্লাসের ইমিউনোগ্লোবিন, এই ইমিউনোগ্লোবিনের বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন রকম থাকতে পারে হাইপারভ্যারিয়েবল রিজিয়নটা। এই জন্য এটা হচ্ছে ইডিও টাইপ। এটা একটা ইমিউনোগ্লোবিনের ক্ষেত্রে এক এক রকম থাকবে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের যে ভেরিয়েশন হাইপারভ্যারিয়েবল রিজিয়নে, এটাই হচ্ছে ইডিও টাইপ। তাহলে আইসোটাইপ কি জিনিস? তাই ইমিউনোগ্লোবিলিন গুলো সবার কাছে সেম থাকবে। আইসোটাইপটা হচ্ছে একই স্পেসিসের সব ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেম থাকবে। একই স্পেসিসের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেম থাকবে। এটা হচ্ছে জি আইসোটাইপ। স্যার, কোথায় থাকে বেশি? স্যার এটা কনস্ট্যান্ট কনজুগেশন রিজনে। থাকে কনস্ট্যান্ট রিজনে। অ্যালোটাইপ বাকিরা রেসপন্স করতেছ না কেন? স্যার ভেরিয়েবল থাকে ইন স্পেসিসে। এটা হচ্ছে একই স্পেসিসের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে। জি স্যার, একই স্পেসিসের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে, সেটা হচ্ছে অ্যালোটাইপ। এটার অবস্থান কোথায়? ভেরিয়েবল রিজনে। ভেরিয়েবল রিজন। আর ইডিও টাইপের অবস্থান এটা টাইপের হাইপার ভেরিয়েবল রিজনে। ওকে। তাহলে এগুলো হচ্ছে আইসোটাইপ, অ্যালোটাইপ, ইডিও টাইপ। এমএসসি তে একটু টাচ করি। এমএসসি স্যার এটা স্যার নেক্সট ক্লাসে পড়েন স্যার, এখন তো স্যার 11টা বেজে যাচ্ছে অলরেডি। 11টা বেজে যাচ্ছে, 11টা বাজে না এখনো, 7 মিনিট আছে। আজকের টপিকসে কোনো প্রবলেম আছে? না স্যার। কারো কোনো প্রবলেম থাকলে বলো। আমরা ইমিউনোগ্লোবিনের যে ফাংশনগুলো একটা ডিটেইলস পড়ো। বিশেষ করে এই যে টার্মগুলা, ফ্যাগোসাইটোসিস, অপসোনাইজেশন, ঠিক আছে? জি স্যার, এই অপসোনাইজেশনটা কিভাবে হয়, এগুলো অনেক সময় শর্ট নোট আসে, বুঝতে পারছো? এফএবি পোর্শন, এফসি পোর্শন, অপসোনাইজেশন, অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি, এই জিনিসগুলো অনেক সময় শর্ট নোট দেয়। এই জন্য এগুলো একটু শর্ট নোট করে ফেলবা, বুঝতে পারছো? জি স্যার।
কয়জন উপস্থিত আছো? 22 জন, 21 জন?